বিতর্কিত মিলে সবকিছু এই মন্ত্রণালয়ের ছোটখাটো যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো আমার মনে হয় যে জনসাধারণকে জানানো উচিত যে শ্রম মন্ত্রণালয়ের কাজটা কি। প্রথমত একটা পরিষ্কার করে বলি, আমরা শ্রম মন্ত্রণালয় ইন্টারনাল, আমাদের সাথে কিন্তু বৈদেশিক কর্মসংস্থানের কোনো সম্পর্ক নেই সেইভাবে। এক সময় হয়তো ছিল, এখন নেই, সেটা এখন আলাদা মন্ত্রণালয়। কাজে বৈদেশিক শ্রমিক বিষয়ে যে সমস্ত ডিফিকাল্টি মাঝে মাঝে শোনা যায় বা যেগুলো শোনা যায় সেগুলোর জন্য বৈদেশিকদের বিষয়, এটা কিন্তু এই শ্রম মন্ত্রণালয়ে আসে না। এই শ্রম মন্ত্রণালয়ে যখন আমি আসি তখন আপনারা জানেন যে চারিদিকে ব্যাপক শ্রমিক অসন্তোষ চলছিল। বিশেষ করে বেক্সিমকোর একটা বিশাল বিষয় ছিল, যেটা মোটেই কোনোভাবেই এটাকে সলভ করা যাচ্ছিল না। বেক্সিমকো বাংলাদেশের অন্যতম বৃহত্তম গ্রুপ, এবং সেই গ্রুপ থেকে ওই জুলাই আগস্টের পরে যে যা হয়েছে সেটা আপনারা ভালোভাবে জানেন, নতুন করে বলার কিছু নাই। কিন্তু বেক্সিমকোতে যে অসন্তোষটা ছিল, সেই অসন্তোষটা ছিল ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। বিভিন্ন কর্মসংস্থান যেসব বিভিন্ন মিল কারখানাতে চলে যাচ্ছিল, বিশেষ করে আরএমজি সেক্টর এবং কিছু কিছু জায়গায় নন আরএমজি সেক্টরে। এরা দেশব্যাপী একটা ব্যাপক অরাজক সমস্যা ছিল। আপনারা আমাকে বহুবার জিজ্ঞেস করেছেন কি করার আছে। সেখান থেকে আমরা চেষ্টা করেছি, প্রতিবারই আপনারা ছিলেন সাথে, চেষ্টা করেছি সেখান থেকে এটাকে একটা সলিউশনে আনতে। আপনারা জানেন বেক্সিমকো গ্রুপের এবং অর্থ কেলেঙ্কারির বিষয়টি আমি আগে বলেছি যে তাদের মোটামুটি প্লাস মাইনাস 40,000 কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংকের মধ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কারণে পাওনা আছে, এবং যার মধ্যে একটি ব্যাংকেই মাত্র আনুমানিক ঠিক না, আমার কাছে এই মুহূর্তে কারেক্ট ফিগার নাই, ফিগারটা আপনাদেরকে দিয়েছিলাম, 27,000 প্লাস কোটি টাকা, সেটা ছিল জনতা ব্যাংক। তো সেটাই ওদের প্রিন্সিপাল ব্যাংক বোধহয় ওই জনতা ব্যাংকে যদি ধরা যায়। তো এখানে ব্যাংক নাই যে ব্যাংক জড়িত ছিল না, ইনক্লুডিং সোনালী ব্যাংক। তো সেই সব নিয়ে আমরা কয়েকবার মিটিং করেছি, মিটিং করে আমরা বেক্সিমকোকে এক পর্যায়ে নিয়ে আসছি। এবং আপনারা জানেন যে বেক্সিমকোকে সরকারি খাত থেকে আপনাকে ডিটেলটা দিয়ে দেওয়া হবে, কাজে ফিগারগুলো এখানে পাবেন। সরকারি খাত থেকে প্রায় 600 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, যাতে সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হয়। এবং সেই সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল একদম কর্মকর্তা থেকে সাধারণ কর্মচারী পর্যন্ত। এটা করা হয়েছিল এবং ধারণা করা হয়েছিল যে এই বেক্সিমকো আলটিমেটলি এটা হয়তো একটা আমরা কোনোভাবে এটাকে উদ্ধার করতে পারবো। সেই মোতাবেক ভিডা বা বাংলাদেশ যে আপনার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা চেষ্টা করেছে জাপানি একটা ফার্মের মাধ্যমে। তো সেই ফার্মটি অনেক দূর এগিয়ে গিয়েছে, মেইনলি জনতা ব্যাংকের সাথে তারা বসেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জনতা ব্যাংকের সাথে হয়তো এখন পর্যন্ত সেরকম কোনো বনিবদ্ধ হয়নি। আজকে বিকেলে আমরা আবার বসবো ফাইনালি দেখার জন্য। রিভাইটাল বলে জাপানি একটা কোম্পানি, সেই কোম্পানি তারা এটাকে নিয়ে চালাবার ব্যবস্থা করছিল। জনতা ব্যাংকের সাথে হয়তো বনিবন্ধ হয়নি, যেটা আমি জানবো ডিটেলে। তো সেই জায়গাতে আরেকটা ছোট সমস্যা তৈরি হয়েছে, বেক্সিমকো আলটিমেটলি এটা ডিসপোজালটা কি হবে। তো এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা অপশন হবে কি এটা জনতা ব্যাংক ওই রিভাইটালের সাথে কাজ করবে, সেটা আমার হাতের থেকে চলে গিয়ে এটা যেমন বললাম আপনাকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি যে আছে সেটাই তো বিডার হাতে আছে। এখানে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মোটামুটিভাবে আমরা বেক্সিমকো সাথে কিছুটা লাফালাফা করতে পেরেছি। এরপরে ছিল আরেকটি বৃহত্তর গ্রুপ, দিয়ে দাও আস্তে আস্তে দিয়ে দেবে, আরেকটি বৃহত্তর গ্রুপ ছিল নাসা। আপনারা জানেন নাসাও একটা মানে বেক্সিমকোর মতো একটা বড় ধরনের গ্রুপ ছিল। কমপ্লায়েন্স, বিশেষ করে এটা কমপ্লায়েন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রি এদের আছে, সেখানে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছিল যে তারা বেতন দিতে পারছিল না, যদিও তাদের কমপ্লায়েন্সে আপনার অর্ডার ছিল, কিন্তু তাদের মূলধন না থাকাতে
প্রায় তারা আমার কাছে এসছে। আমরা এটাকে রিজলভ করার চেষ্টা করেছি এবং সেই রেজলিউশনটা করা হয়েছিল যে মালিকের অনেক প্রপার্টি আছে, যেটা আপনাকে কাউকে বলা হয়েছিল, মালিকের প্রপার্টি থেকেই তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে। এ পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা যে মোটামুটি ওদের 16টি ইউনিট বন্ধ করেছে, তার সমস্ত শ্রমিকের দেনা পাওনা হয়ে গেছে, শুধু তাদের কিছু অ্যালাউয়েন্স বাকি আছে। এই অ্যালাউয়েন্সটা বাকি আমরা আবার চেষ্টা করেছি যে মালিকের জমি জমা আছে সেগুলো বিক্রি করে দিয়ে। তো যেমন জমি জমা বিক্রি করতে যাওয়ার পথে আমরা আইনানুগভাবে গিয়েছি। আমরা প্রথমে দুদকের পারমিশন নিয়েছি, তারপর কোর্টের পারমিশন নিয়েছি। কোর্টের পারমিশন নিয়ে মালিককে কোর্ট জেল গেটে নিয়ে এসে সেখানে উনি স্বাক্ষর করেছেন। উনি বিক্রি করার জন্য উনি এফিডেভিট দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কিন্তু এখন আমার মাঝখানে বাদ থাকলো যে দুদক বলছে যে তাদের মামলা রয়ে গেছে, সেই মামলার জন্য তাদের এটা দরকার। কিন্তু আমরা এটা নিয়ে আবার আজকে বিকেলে বসবো, আলোচনা করব। কারণ ওনার আরও অনেক সম্পত্তি আছে, এর থেকে বড় বড় সম্পত্তি রয়ে গেছে, যেটা দুদকের। কিন্তু এই টাকাটা আমাদের দরকার। আপনারা জানেন, দুই একদিন আজকেও বলতে পারবো না, গতকাল তার আগের দিন নাসা গ্রুপের কিছু শ্রমিকরা বের হয়েছিল রাস্তা ব্যারিকেড করেছে। তারা তাদের বাকি পাওনাটা চাচ্ছে, যেই পাওনাটা আমরা দিতে পারতাম। আমরা আজকে আবার এটা বসে তো আপনারা তো বিকেলে জানতে পারবেন এটা রেজাল্ট কী হয়েছে। তো এই ধরনের বড় বড় গ্রুপ তো আমরা ছিলই। তারপরে অনেককে আমাদের সেন্ট্রাল ফান্ড থেকে লোন দেওয়া হয়েছে, অনেককে আমি আসার আগে লোন দেওয়া হয়েছে, আমাদের পরে লোন দেওয়া হয়েছে। মোটামুটি প্রায় 300-350 কোটির মতো কত টাকা লোন দেওয়া হয়েছে, প্রায় 350 কোটি টাকার মতো লোন দেওয়া হয়েছে, যেগুলো ফেরতযোগ্য। আমি ইন দি মিন টাইম কিছু জমি, কিছু মালিকের কিছু সম্পত্তির কাগজপত্র আমরা নিয়েছি, কিন্তু সেগুলো আমরা এক্সিকিউট করতে পারছি না, কারণ আমাদের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নেই। সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে না বলে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 2-1 মালিককে হাজতও নিয়ে যাওয়া হয়েছিল, রেড অ্যালার্ট জারি করেছে, তাদের পাসপোর্ট নিষ্ক্রিয় করা হয়েছে, বিদেশ যাওয়া বাতিল করা হয়েছে। তো এগুলো যদিও এগুলো দেওয়া হচ্ছে, আমি মুখস্থ বলে যাচ্ছি। তো এই মোটামুটিভাবে আমি বলবো যে আমরা শ্রম অসন্তোষকে প্রথমেই টার্গেট করে সেটাকে যাতে শ্রমিকদের ন্যায্য পাওনা, যাতে মিনিমাম তাদের ন্যায্য পাওনা পাওয়া যায়, সেই হিসাবে আমাদের সম্বন্ধে যতটুকু চেষ্টা করার শ্রম মন্ত্রণালয় করেছে, খুবই অ্যাক্টিভলি করেছে এবং এখনও আমরা করে যাচ্ছি। অনেককে টাকা পয়সা দেওয়া হয়েছে, প্রমিস করেছে তারা ফেরত দেবে কিস্তির মধ্যে। গত পরশু বা তারও আগের দিন আমি এখানে মিটিং করেছিলাম, খুব ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি বলেছি যে সরকারি টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত না দেয়, ডিসেম্বর 31 এবং জানুয়ারির মধ্যে যদি না দেয়, তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে কোনো সন্দেহের কোনো কারণ নেই। এগুলো গেল আপনার শ্রমিকদের যে অসন্তোষের বিষয়। এছাড়াও আরও অনেক কিছু জায়গাতে আমরা চেষ্টা করেছি এবং হোল হার্টেডলি চেষ্টা করেছি যে এটার মধ্যে যাতে আমরা কোনো রকমের পরিত্রাণ পাই। আমি আসার পরে যে বড় প্রশ্নটি দেখা দিয়েছিল সেটা ছিল আইএলওতে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ছিল যে আমরা আমাদের যে আইন, শ্রম আইন, এই শ্রম আইন যথেষ্ট নয়। এই শ্রম আইন নিপীড়কের আইন। এখানে শ্রমিকদের জন্য বা শ্রমিকদের কল্যাণের জন্য তেমন কোনো কিছু নেই। এবং 48,000, আপনারা জানেন, 48,000 মামলা ছিল শ্রমিকদের বিরুদ্ধে এবং 48 জন নেতার বিরুদ্ধে মামলা ছিল। সেগুলোর উপরে প্রেশারাইজ করছিল যাতে এগুলো হয় এবং শ্রম আইন যেন যুগোপযোগী হয়। একাধিকবার আইএলওর যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে তারা আমাদেরকে এই বিষয়ে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদাভাবে বলেছে, এমনকি জিএসপি প্লাস সুবিধার কথা তারা বলেছে এটার সাথে জড়িত। ভবিষ্যতে আমাদের গ্র্যাজুয়েশন টু উন্নত দেশের দিকে যে আমরা যাচ্ছি সেটাও কিন্তু আপনার ডিপেন্ড করছিল এই শ্রমিক আইনের উপরে।
আপনারা জানেন এমনিতেই আমাদের বিএলএ বা শ্রমিক সংগঠনগুলো সীমিত, এগুলো ইনফর্মাল সেক্টরে নেই, এগুলো আপনার বড় বড় নির্মাণ সেক্টরে নেই, গৃহকর্মীদের সাথে নেই। তো এগুলো নতুন নতুন এরিয়া, যেই এরিয়াগুলোতে আমরা স্টাডি করছি এবং আমরা অত্যন্ত অ্যাক্টিভলি নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি আবার রিমাইন্ডার দিতে বলেছি, আমরা ক্যাবিনেট ডিভিশনে বলেছি যে সমস্ত বড় বড় কনস্ট্রাকশন ফার্ম আছে তারা যদি বিএল এর আন্ডারে না আসে বা বা এই বাংলাদেশ লেবার অ্যাক্ট যদি তারা এটা প্রযোজ্য না করে, তবে তাদেরকে যাতে সরকারি কোনো কন্ট্রাক্ট না দেওয়া হয় যদি তারা ভায়োলেট করে। তারা ভায়োলেট করছে, কাজে ওই যে সেখানে যে ইনফর্মাল সেক্টরের বিশাল একটা শ্রমিক সংখ্যা রয়ে গেছে, তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন কিছু করতে পারিনি। আমাদের ওয়েলফেয়ার ফান্ড আছে, আমাদের সেন্ট্রাল ফান্ড আছে। আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রচুর শ্রমিকদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি। চিকিৎসা সহায়তা দেওয়া হয়, ছেলেপেলেদের লেখাপড়ার জন্য সহায়তা দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে ইন কেস অফ ডেথ কর্মক্ষেত্রে সেখানেও আমরা সহায়তা দিয়ে থাকি। এটা টোটালি কন্ট্রিবিউটরি ফান্ড, এটা বিভিন্ন ফার্ম থেকে আসে। তো এখানে মোটামুটি সেই ফান্ডও রেইজ হয়েছে গত এক বছরে। অতীতের তুলনায় মিনিমাম আমার রাফ হিসাব আপনারা দেখে নিন, আমার রাফ হিসাবে প্রায় 10-15% ইনক্রিজ হয়েছে। তার মানে নতুন নতুন প্রায় 50% ইনক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে নতুন নতুন যে কোম্পানিগুলো আছে তারা স্বেচ্ছায় আসছে এবং এবং তাদের যে তহবিলে যে অনুদান দেওয়ার কথা 0.5% অফ দেয়ার প্রফিট, এটা তারা দিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় যে শ্রম মন্ত্রণালয়ের উপরে ক্রমেই এদের আস্থা বাড়ছে এবং তারা নিজেরা অনুভব করছে যে এটা তাদের শ্রমিকদের প্রাপ্য। তো এই ফান্ডও আমাদের মাশাআল্লাহ আল্লাহর রহমতে ইনক্রিজ হয়েছে। প্রতি ত্রৈমাসিক আমি বলবো, কারণ 3 মাস পর পরে আমি দেখেছি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন আসে, সেগুলোর যে কমিটি আছে সেই কমিটির যাচাই বাছাই করে তারা নির্ণয় করে যে কাদেরকে এই ধরনের অনুদান দেওয়া যাবে এবং সেইভাবে তাদেরকে চেক হস্তান্তর করা হয়। আমি আসছি এবার খুব সংক্ষেপে বড় একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের উপরে আইএলওর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের আর্টিকেল 26, যার দ্বারা আমাদের একটা ইন্সপেকশনের কথা ছিল, আমাদের একটা মামলা হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে যে আমরা আমাদের শ্রমিক নিপীড়নের মতো ব্যবস্থা আমাদের আইনের মধ্যে আছে এবং শ্রমিক নিপীড়িত হচ্ছে, উইচ যা এক ধরনের ফ্যাক্টই ছিল। এর কারণ আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন তো কারণ বলতে পারবো যে বিগত 15-17 বছর কেন এর বিহিত করা যায়নি। বিশেষ করে আমরা যে সরকারকে ডিক্টেটোরিয়াল ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলি, সেই সরকারের কোনো মন্ত্রী বা শ্রম মন্ত্রণালয় থেকে কখনো এই অ্যাটেম্প নেওয়া হয় নাই যে এই জিনিসগুলোকে মিটিগেট করা, যাতে শ্রমিকদের উপরে যে ধরনের এক ধরনের অ্যাকর্ডিং টু আইএলও যে মধ্যযুগীয় ব্যবহার ছিল সেটার থেকে বের করা। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। আমি যখন প্রথম আইএলওতে যাই নভেম্বর 2024, আমি প্রায় কাঠগড়াতে দাঁড়িয়েছিলাম এবং আমাকে আঙ্গুল পয়েন্টেড আউট দ্যাট আমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং তাদের একটা রোড ম্যাপ দিয়েছিল। যে রোড ম্যাপ অনুযায়ী আমাদেরকে আইন এবং অন্যান্য বিষয়গুলো করার কথা, রিলিজ করার কথা, মামলা উইথড্র করার কথা। এটা হিউজ টাস্ক ছিল, অত্যন্ত হিউজ টাস্ক। আপনারা জানেন যে বাংলাদেশে এটাও তো সহজ কাজ ছিল না। ত্রিপক্ষীয় আলোচনা আমরা শুরু করেছিলাম প্রায় 1 বছরের মাথায়, ত্রিপক্ষীয় আলোচনা শুরু করে প্রায় এক বছরের মাথায় আমরা নভেম্বরের গোড়ার দিকে 17 তারিখে আমরা শেষ করে এটাকে আইনে রূপান্তরিত করে এটা আমরা আইএলওতে জমা দিলাম। সেই সাথে 3টি মেজর কনভেনশন আমরা 7টি অলরেডি সাইন করেছিলাম, কিন্তু 3টি মেজর কনভেনশন ছিল, যার মধ্যে ছিল 151,
155 আর 187, 190, এই তিনটি কনভেনশন বাকি ছিল বাংলাদেশে। অনেক দিন থেকে জল্পনা কল্পনা চলছিল তিনটি কনভেনশন হবে কি হবে না। আমি মোটামুটি একটা গাইডলাইন নিয়ে, সরকারের তরফ থেকে একটা গাইডলাইন, ক্যাবিনেট থেকে একটা গাইডলাইন নিয়ে আমরা এই তিনটি কনভেনশন সাইন করেছি। এবং এই তিনটি কনভেনশন সাইন করার পর বাংলাদেশের লেবার অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং 3 কনভেনশন সাইন হয়েছে, যেগুলো আমি এই নভেম্বরে গিয়ে হ্যান্ডওভার করেছি আইএলওর সেক্রেটারি জেনারেলকে। এবং এটা একটা অত্যন্ত ভূয়সী প্রশংসিত হয়েছে ওয়ার্ল্ড ওভার, সমস্ত দুনিয়াতে। কারণ এশিয়াতে আমরা আপনার ছবি দেখতে পারেন, এই সাউথ এশিয়াতে তো প্রথম, এশিয়াতে আমরা কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে আপনার লিঙ্গ বৈষম্য কর্মক্ষেত্রে তাদের বিরুদ্ধে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অন্যান্য বিষয়গুলো, এগুলো মেইন জিনিস ছিল। এটা কিন্তু প্রায় ত্রিপক্ষীয় আলোচনার পরেও আমরা এটা নিয়ে গিয়েছি এবং হ্যান্ডওভার করেছি কিছুদিন আগে। এবং এটা হ্যান্ডওভার করার সাথে সাথে বাংলাদেশের যে লেবার অ্যাক্ট, এটা আগেই বলেছি সমর্থিত হয়েছে বিশ্বব্যাপী। ইভেন যারা খুব ক্রিটিক্যাল ছিল, যে আমেরিকান ট্রেড ডেলিগেশন কয়েকবার এসেছে আমাদের এখানে, আইইউ, তারা অত্যন্ত স্যাটিসফাইড হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই কয়েকদিন আগে যে আমাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি খুব ক্লিয়ারলি, খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশে। আমি মনে করি এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা বিষয় পাওনা এবং ভিজিবল, যার মাধ্যমে বাংলাদেশের আগামীতে ট্রানজিশনে যেমন সুবিধা হবে, তেমনি বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে মধ্যে আমরা থ্রেট শুনতাম, সেই থ্রেটটি এই সাবজেক্টের উপর আর নেই। আমি মনে করি যে আমাদের দেশের শিল্পায়ন, আমাদের দেশে এখন বিদেশি বিনিয়োগ এবং আমাদের দেশের বাজার, এই সবগুলোতে কিন্তু গতি পাবে এই বিএলএ করার পক্ষে। কাজে এটা খুব ছোট কোনো বিষয় নেই, এটা অত্যন্ত বড় একটি বিষয়, যেটা আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনও স্ট্রাগল করছে যে হাউ টু ব্যালেন্স ইট। তারা যেটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা মাঠে নেমে গেছে, দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আমরা অনেক চেষ্টা করে ব্যালেন্স করেছি, তারপরেও সবাইকে স্যাটিসফাই করার মতো বিশ্বে কোনো কাজই হয় না, কেউ করতে পারেনি, ফেরেশতারাও করতে পারেনি। কাজেই সবাই যে স্যাটিসফাইড হয়েছে তেমন নয়। ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে এখনও অনেকের দ্বিমত আছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আপনারা জেনে রাখেন প্রত্যেকের মতামত নিয়ে এই কাজগুলো করা হয়েছে। সেখানে হয়তো 19-20 সরকার পক্ষ তো একটা পক্ষ, এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার্টিট কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে। সে জায়গাতে আমরা 19-20 করেছি কোথাও তাদের সাজেশনের সাথে, এমন কোনো মানে আকাশ ভেঙে পড়ে নেই। তা আমি আশা করব সকলে এটা মেনে নিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের যে কল্যাণ তারা দেখেছে এবং এটা অত্যন্ত হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। এখন আমি শেষ যে কথাটি বলতে চাই, আমি শ্রমিক নেতা নেত্রী এবং শ্রমিকদের কাছে অনুরোধ করেছি যে আপনাদের জন্য যত কিছু করা সম্ভব এই মন্ত্রণালয় ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি করে নাই। কাজেই আমরা আশা করব যে শ্রমিকরা যেমন তাদের দায়িত্বটা বুঝে নেবেন। কোনো ফ্যাক্টরি জ্বালিয়ে প্রোটেস্ট হয় না, কারণ ফ্যাক্টরি যারা আপনাদেরকে জ্বালাতে বলে তারা দেশের শত্রু, তারা আপনাদের শত্রু। একটা ফ্যাক্টরি যদি ক্ষতি হয় তাহলে সেখানে এমপ্লয়মেন্ট আর হবে না। আর যারা এই ফ্যাক্টরি বা মিল কলকারখানা তৈরি করার জন্য বিভিন্নভাবে টাকা বিনিয়োগ করছেন, তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছেন যে তারা সেখানে প্রফিট করবেন, সেই প্রফিটের শেয়ার আপনাদেরকে দিবে। যদি বিনিয়োগ না হয় তাহলে আপনাদের যে ভবিষ্যৎ নিয়োগ, সেই নিয়োগ কোথা থেকে আসবে? কাজে বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। এখানে ছোট করে বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছেন দেশে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আসছে, বিশেষ করে যদিও এই মন্ত্রণালয়ের অধীনে নয়, পোর্টে। আপনারা চিন্তা করে দেখেন
যে এতগুলো বছর কেন বিনিয়োগ আসলো না, এত বড় বড় বিনিয়োগ, $550 মিলিয়ন, $650 মিলিয়ন, $440 মিলিয়ন, যেসব জায়গায় কার্যকর হচ্ছে না, যেখানে প্রযুক্তির দরকার। তারপরে কিছু লোকের মানে গাত্রদাহ যায় না, কারণ তাদের আরো আলটেরিয়ার মোটিভ আছে। তার দেশের কথা স্লোগান যতই দিক, দেশে যদি বিনিয়োগ না আসে, নতুন কর্মসংস্থান যদি না হয় এবং প্রযুক্তি যদি না আসে বাইরের থেকে, তাহলে আমরা কি সেই আগের মতোই থাকবো? আমরা যেই কুয়োর ব্যাংক সেই কুয়োতে থাকবো কিনা, এটা আমার কাছে বড় প্রশ্ন। যে আমি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার এই হুমকি ধমকি, কিছু সংখ্যক লোকের হুমকি ধমকি ইজ নট বিগ ফ্যাক্টর। দেশের যেখানে লাভ হবে সেটা আমরা চেষ্টা করব। তো আমি এই বলে আপনাদের মোটামুটিভাবে একটা ওভারঅল ব্রিফিং দিলাম আপনাদেরকে। 1 বছরে শ্রম মন্ত্রণালয় আপনারা আগে যা দেখেছেন সেখান থেকে যদি আমি ক্লেম করি যে 100% ঘুরে দাঁড়িয়েছে, তাহলে হয়তো বলাটা অত্যুক্তি হবে না, তার বেশিও হতে পারে, সেটা আপনাদের বিবেচনায়। বাট আমরা এখানে আমাদের টিম, বিশেষ করে আইএলও টিম, বিশেষ করে শ্রম অসন্তোষের জন্য যে টিম, এরা দিনরাত পরিশ্রম করেছে। এখানে আগের সচিব, বর্তমান সচিব সারাক্ষণ কিন্তু এগুলো নিয়েই ব্যস্ত। আপনারা দেখেছেন আমাদের এই মন্ত্রণালয়ের ফাংশন টাংশন ওই ধরনের মানে চাকচক্য কি বলে, চাকচক্য তেমন তো আপনারা দেখছেন না। কিন্তু এটা একটা টেকনিক্যাল মিনিস্ট্রি, কারিগরি মন্ত্রণালয়, এবং এখানে কি প্রচুর কাজ আছে। অনেকে বাইরের থেকে মনে করেন, এমনকি আমাদের যারা আমলা আছেন তারাও মনে করেন যে এখানে আসা মানে ওনার জীবন শেষ, উনি বোধহয় এখানে তাকে বস্তা পচার মতো এখানে ফেলে দেওয়া হলো। অ্যাকচুয়ালি তাই না, এখানে আরও ব্রিলিয়েন্ট অফিসার দরকার। আমি আসার পরে কিছু কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি। সনোয়ার সাহেব আসছেন, উনি সবাইকে চেনেন, মন্ত্রণালয়ে গতি পাওয়ার জন্য, কাজ করার জন্য। দুটি আরও বিষয় আছে, যে ডাইফি দল, আমরা ডাইফিকে আরও কার্যকর করার জন্য কিছু রিক্রুটমেন্টের কথা বলেছি, আরও ইন্সপেক্টর আনতে হবে, এবং ইন্সপেক্টরেটটা যাতে প্রভাবমুক্ত থাকে সেই জন্য আমরা প্রায়ই রদবদল করে থাকি, এবং এটা তীক্ষ্ণ দৃষ্টি আছে। এটাকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার ব্যবস্থা চলছে। সিমিলারলি আমরা যে আইন করেছি সেই আইনে অনেক শিথিলতা এনেছি, বিশেষ করে ট্রেড ইউনিয়ন শিথিলতা এনেছি। শাস্তির বিষয়গুলো বড় করা হয়েছে, ব্ল্যাক লিস্ট আর নিষিদ্ধ করা হয়েছে এটা, আর যারা মালিক তাদের হাতে থাকছে না, এবং ইচ্ছামতো ব্ল্যাক লিস্ট করে একটা শ্রমিককে এখন সারা জীবনের জন্য তাকে বসিয়ে রাখা, সেটা আর হবে না। তো কাজেই এইখানে মৌলিক অনেক বিষয় আছে যেটা শ্রমিকদের জন্য কল্যাণকর হবে, মালিকদের জন্য কল্যাণকর হবে, এবং শ্রমিক মালিক একটা যে সম্পর্ক সেই সম্পর্কটা আরও ভালো হবে। তো আপনাদেরকে বিশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে হয়তো আসছেন, কারণ আমি নিজেই বহু শহরের প্রায় বিশেষ করে প্রেসের সাথে যে আমাদের যে সম্পর্ক সেটা অটুট থাকবে, তো পারবো না। তবে বেক্সিমকোর যারা ছিলেন তারা বেশিরভাগই বিভিন্ন জায়গায় কাজে যোগদান করেছে। না, সরকারের মাধ্যমে আমি বলবো না, আমাদের আমরা রিকোয়েস্ট বিভিন্ন জায়গায় আমাদের রিকোয়েস্ট করা ছিল। আর একটা মনে করবেন যে এগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এখানে এরা দক্ষ কারিগর, দক্ষ। আপনি ইপিজেডে বলেন বা নতুন যে সমস্ত জায়গায় বলেন, এই দক্ষ কারিগরই যাবে। এদের বাইরে তো বাংলাদেশে মানে আপনি অন্যান্য দেশ থেকে তো আনতে পারছেন না। সো এই পর্যন্ত আমরা কোনো বড় ধরনের অভিযোগ পাইনি যে একেবারে বেকার হয়ে সে রাস্তায় আছে। হ্যাঁ, এবং বেক্সিমকোকে আমরা টোটাল তার যা পাওনা, যা তিনি পেতেন জীবনে, এই কাজ করে সম্পূর্ণটা তাকে দেওয়া হয়েছে। তো কাজেই 1, 2, 3 মাস তিনি খুব ভালোভাবে থাকার ব্যবস্থা আছে। না, সে যে বেকার হলো, আপনি আমাকে বলেন কত % বেকার আছে? আপনারা তো না, আপনার কাছে থাকা তো বেশি, আপনি প্রশ্ন করছেন, সেটা আমার একটু সংখ্যা এই মুহূর্তে বলতে পারবো না। বাট উই ক্যান টেল ইউ, আমার কাছে এমন কোনো তথ্য এখনো আসেনি যে তারা বেকারত্বে রয়েছে। এটা আবার আরেকবার বলতে হবে ইয়াসমিন, তোমার এত তীক্ষ্ণ প্রশ্নের জন্য আমি তৈরি ছিলাম না। শিওর, এটা খুবই জেনুইন প্রশ্ন,
এটা খুবই জেনারেল প্রশ্ন, আমাদের কাছে এই তথ্যটা ওরকমভাবে পুঙ্খানুপুঙ্খ নেই। বাট আমি যেটা ইন জেনারেল জানি যে বেকারত্ব নিয়ে কেউ আমাদের কাছে ওরকম ঘেরাও করতে বা ইয়ে করতে আসে কেন শুধু সারাদিন তো আমার এই শ্রম মন্ত্রণালয় যে শ্রম অধিদপ্তর এ তো সারা ভবন, তো সারাদিন ওখানে যায় দেখো, ও তো এখনো আছে। আছে আছে আমি তো বলবো না যে সবাই একেবারে চাকরি পেয়েছে, অনেক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আমি তো নিজেই দেখতেছি যে কিছু কিছু গার্মেন্ট যে মালিকরা আছে তারা পালিয়ে গেছে, কিছু কিছু গার্মেন্টের বেতন দিতে পারতেছে না, তারা ব্যাংকের থেকে টাকা নিয়েছে, ব্যাংক এখন টাকা দিচ্ছে না। এগুলো সমস্যা তো আছে, এই সমস্যা প্রতিদিন যে চলে গেছে এমন তো আমি বলিনি। আমি বলেছি যতদূর কমানো গেছে। আমরা এখন পর্যন্ত আজকেও মিটিং আছে আমাদের এই নাসা গ্রুপকে নিয়ে, এই বেক্সিমকোর ভবিষ্যৎটা নিয়ে আজকেও 3টার সময় মিটিং আছে। আমরা কিন্তু বসে নেই, আমরা করছি। এটাও আমাকে জানতে হবে ভাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমি এই ডিটেলগুলো নিয়ে আসিনি, আমি এই ডিটেলগুলো 2-1 দিনের মধ্যে আবার ডাকবো, তখন দিয়ে দেবো। একটা পলিটিক্যাল স্লোগান দেখছি, আগামীতে আমরা ক্ষমতায় গেলে, অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব ভবিষ্যতে, আপনারা ভোট দিবেন, এই ভোটটা দেওয়ার পরে এখন নারী শ্রমিকরা যদি তাদেরকে এই কথায় ভোট দেয় তাহলে তো আমার বলার কিছু নাই। ভোট দেওয়ার পরে যিনি এই সব চেয়ারে বসবেন যারা, তারা তো মাঠের লোক হবেন না, তখন তাদেরকে ফেস করতে হবে, শুধু দেশে নয় বিদেশে। আপনার দেশের এক্সপোর্ট, আপনার দেশের এমপ্লয়মেন্ট, আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গার যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব, এটা করব, সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, হ্যাঁ, যে আমি ক্ষমতায় গেলে এই বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, হ্যাঁ, আর উপর থেকে মানোয়া সালোয়া খালি থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন আর আমরা খাওয়াতে থাকবো। এরকম তো অনেক শুনবেন কিছুদিন পর পর। এটা তাদের ব্যাপার, তারা পলিটিক্যাল স্লোগান, আমি তো এই পর্যন্ত অনেক পলিটিক্যাল স্লোগান শুনেও আসলাম, দেখেও আসলাম, হ্যাঁ, ঘরে ঘরে চাকরি হবে, কোনো একটি লোক বেকার থাকবে না, এগুলো শোনেন নাই? শুনছি তো আমরা, প্রতি বছরে কত % ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্ট আসছে। তো কাজেই পলিটিক্যাল স্লোগান অনেক কিছুই হতে পারে। এটাকে আপনারা ছাড়া আর কেউ সিরিয়াসলি নিছে বলে তো আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট নো, মেবি বাইরে হয়তো তারা আমাকে 2টা গালি দেবে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। যে ইস্যু নিয়ে আমি তো কোনো টক শোতে শুনলাম না এই পর্যন্ত। মানে এগুলো তো বললাম, এখানে পলিটিক্যাল স্লোগান। আমি ক্ষমতায় যখন না থাকি তখন তো অনেক কিছু বলতে পারি, যে ভাই আপনারা আসবেন, আপনাদেরকে প্রতিদিন আমরা বিরিয়ানি খাওয়াবো। তো যখন এখানে বলবো তখন বলবো ভাই ফান্ড নাই, কোথা থেকে খাওয়া, আপনি চা বিস্কিট খেয়ে চলে যান। এইগুলো তো আপনারা জানেন, আমিও জানি, আপনারা অভিজ্ঞ লোক। প্রত্যেক পলিটিক্যাল পার্টির নতুন নতুন স্লোগান দেবে। দুনিয়ার মজদুর এক স্লোগান ছিল না, রুটি কাপড়া মকান ছিল না, যে সব বিনা পয়সা দিব হয়েছে। এখন যারা দুনিয়ার আমি যদি বলি ইয়াসমিন, এই পলিটিক্যাল যে এখন যা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বড় বড় জিনিসের থেকেই পার্টি এখন ঠিক জানে না তারা কি করবে, পলিটিক্যাল ভবিষ্যৎ কোথায় কোন দিকে কে যাচ্ছে। হ্যাঁ, এটা কি বাংলাদেশে নতুন? ওই তথাকথিত 1/11 পরে হয় নাই, হয়েছিল নাকি হয়নি, ভুলে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই নিয়ে বেঁচে আছি। আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেওস, এটাকে পার্টিতে মারামারি হচ্ছে, কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে, সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো? পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি আরেকদিকে। এই সরকার তো বলেই দিচ্ছে, আমাদেরকে কেউ গলা ধাক্কা দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে 1-1.5 বছরের মধ্যে।
যখন এই সরকার আসে তখন এরকম কোনো শর্ত ছিল? কোনো শর্ত ছিল না। আমরাই বললাম যে ভাই ইলেকশন হবে। এখন সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে যদি পলিটিক্যাল পার্টির দৌড়াদৌড়ি শুরু হয়, সেটা তো সরকার গিয়ে ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে সিচুয়েশনটা খারাপ কোথায়, এটা আমি বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, না না, পলিটিক্যাল পার্টির মধ্যে আমি এখন নিয়ন্ত্রণ করি, ভাই তুমি অমুককে কেন নেতা বানাইলে না, অমুককে কেন, দেখো পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে, মানে সব নেতা। তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না। আমরা কি নিয়ন্ত্রণ, পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা স্যার? সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে। স্যার আপনি তো স্যার দীর্ঘদিন ইলেকশন নিয়ে কাজ করছেন। আমি তো এখন ইলেকশন আমি ভুলে গেছি। নির্বাচন নিয়ে আমার বলার কিছু নাই। আমি নির্বাচন সম্বন্ধে এত অজ্ঞ, আমার কাছে কোনো আইডিয়া নাই। এটা ইলেকশন কমিশন বলতে পারবে। নির্বাচন তারা বারবার প্রতিদিনই সরকারের তরফ থেকে তো এখন পর্যন্ত বলা হয়েছে না হবে না, কোনো ইন্ডিকেশন দেওয়া হয়েছে? সে তো প্রস্তুতি, আমি আবার বলছি যে সে প্রস্তুতি নেওয়ার ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন। এখন পর্যন্ত ইলেকশন কমিশন তার অ্যাকশন শুরু হয়নি, কেন প্রিপারেটরি স্টেজে আছে। হলে তখন বোঝা যাবে যখন হবে। সরকার তো বলে নাই, গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছি সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। এ তো আমাদের, আমি বললাম না, আমাদেরকে কেউ বলছে গাড়ি ধরে যে নির্বাচন করতে হবে তোমাকে তারিখের মধ্যে। ও আগে ছিল যে 2 বছরের, সেইটা ছিল ইলেকশন করতেই হবে, দ্যাট টু লিভ। এরকম যখন 8 আগস্টে আমরা আসি, তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় ইলেকশন দিতে চলে যেতে হবে। তখন তো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। উই কেম ইন ব্ল্যাঙ্ক, উই ডিডন্ট নো হোয়াট টু ডু। পুরো কোলাপস হয়েছিল। মানুষ বিষয়, আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই। যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে, দ্যাট আই ডোন্ট নো। ইয়াসমিন, তুমি সবসময় টেনে 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 মানে এমন এমন জায়গায় নিয়ে যাও, আসল মূল ঘটনা থেকে আমি বের হয়ে যাই। একটা দেশের নির্বাচন হবে না, না কন্ট্রোভার্সি মোটেও নাই। আমি বলছি আমাদের থেকে ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল, যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছরে তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। আমি তো মনে করি না পারার কোনো কারণ নাই। সেটা জনগণের আস্থা, জনগণকে জিজ্ঞেস করবো। আর কোনো প্রশ্ন আছে? জি জি বলেন। জি, এটুকু বলি, টিসিসি বৈঠকে তারা যেভাবে বলেছে মোরলেস সেরকম আছে। তারা যদি 500 বলে, এখানে হয়তো 450 হয়েছে। তারা যদি 1000 বলে, সেখানে হয়তো 850 হয়েছে। এগুলো রেকর্ড যদি আপনারা চান আপনারা দিতে পারেন। এখন মালিক পক্ষ তার ছিল যেইভাবে আগে ছিল তাইভাবে থাকুক, খুব একটা বেশি পরিবর্তনের প্রয়োজন নাই। সেটা হলে তো ওনারা নিজেরা যেগুলো বলতেছেন, এইগুলোর কারণেই তো আমাদের দেশে এই আর্টিকেল 26 চলে আসছে সরকারের উপরে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে একবার আইএলও বলে তোমাদের ইন্সপেকশন করব, তোমাদের লেবার সেক্টর ঠিক নাই, তাহলে আপনার এই মালিক পক্ষ যারা এখন হইচই করতেছেন তারা কোথায় যাবেন? আজকে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তোমাদের জন্য আমাদের রাস্তা খোলা। যে থ্রেটটা ছিল ইউএসএ থেকে, তারা বলছে এই কারণে হয়তো ট্যারিফ আরও কমতে পারে, বিভিন্ন সুবিধা বাড়তে পারে। আপনারা বলছেন আমরা আগামী 2 বছরের মধ্যে, 2 বছরই তো, 2 বছরের মধ্যে আমরা গ্র্যাজুয়েশনে যাব। গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনাকে মিনিমাম একটা জায়গায় যেতে হবে যেখানে ভিয়েতনাম অন্যান্যরা চলে গেছে। আপনার এখানে কেন ব্র্যান্ডরা আসছে না? কারণ তাদের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে জোর জবরদস্তি, শিশু শ্রম, নারী শ্রম, তাদের কোনো অধিকার নাই। এগুলো আছে, আপনি ভালো করে জানেন। সেটা ব্যাড প্রপাগান্ডা হোক, রাইট প্রপাগান্ডা হোক, রং প্রপাগান্ডা হোক, ওটাকে আমি ডিসাইড করি। এখন
মালিক পক্ষ যা চাচ্ছে সেরকম করতে হলে তো আমাকে কিছুই করার প্রয়োজন ছিল না, যেরকম ছিল সেরকমই ছিল। এখন যেহেতু বলা হয়েছে যে মালিক পক্ষ ব্ল্যাকলিস্ট করতে পারবে না, মালিক পক্ষ ট্রেড ইউনিয়নের বিষয়ে তো আগে যেরকম নিজেরা বসাতো খোঁজখবর নিতে পারবে না, ট্রেড ইউনিয়ন করতে গেলে শ্রমিকদের ন্যূনতম সবচেয়ে কম বড় ইউনিটে সেখানে 20 জন থাকবে। এখন 20 জন থাকবে কি 30 জন থাকবে, এটা নিয়ে মারামারি করার কোনো কারণ আছে। এখন ওনারা যদি স্যাটিসফাই না হন তাহলে আমি কি বলতে পারি? আমি শুধু বলতে পারি মানুষের পক্ষে ওনাদেরকে স্যাটিসফাই করা সম্ভব না। ওনাদেরকে একমাত্র আল্লাহ তাআলা যদি পারেন স্বয়ং ওনাদের উপরে কোনো ব্লেসিং দিলে হতে পারে। এখানে ইনভেস্টমেন্ট আসছে, আর ওনারা যে বারবার বলেন বিজনেস ছেড়ে দেবো, এটা তাদের ব্যাপার, ওনারা বিজনেস করবেন নাকি করবেন না ওনাদের ব্যাপার। কিন্তু আপনি আমাকে বলেন যে এইসব কারণে ব্যাপক আকারে আপনার এক্সপোর্ট কমে গেছে বা অনেকে নিচ্ছে না, তাহলে এই যে এতগুলো লোক জমায়েত হয়ে এতগুলো কথা বললো আরেকদিন, প্রতিদিন আমাদের কাছে মেসেজ আসছে যে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আমি মালিক পক্ষের 2-4 জন যারা বলেছেন তারা অতীত তো আরো অনেক কথা বলেছেন, কারণ অতীত তো মনে করাতে চাই না আমি। হ্যাঁ, তো এখন ওনারা আল্লাহর রহমতে এখন বলতে পারছেন, বলছেন। অতীতে প্রশংসা বাণী ছাড়া তো আর কোনো বাণী শুনি নেই। তো এখন তো আমাদের একটু 2-4টা গালাগালি দেন, তো এটা খেয়ে আমি অভ্যস্ত। আমি 2007 সাল থেকে 2012 পর্যন্ত, তারপরেও এইসব অনেক কথা শুনে আসছি। তো আমি চামড়া এখন মোটা হয়ে গেছে, খুব একটা লাগে টাকে না। বাট আপনাদেরকেও চিন্তা করতে হবে ওনারা যা বলছেন তার যৌক্তিকতা কতখানি আছে। আপনারা নিজেরা পিএলএ বা ল যেটা আছে তা আপনাদের সামনেই আছে, লিখিতভাবে এখানে দেওয়া আছে যে কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে। আপনার কাছে সবার কাছে কপি চলে গেছে, একবার দয়া করে দেখে নেবেন। ইতিবাচক পরিবর্তন। বন্দর নিয়ে যদি একটা উত্তর দেন স্যার, বন্দর নিয়ে আপনাদের হাইকোর্ট থেকে দ্বিধাবিভক্ত আদেশ এসেছে, দুজন বিচারপতি দুরকম রায় দিয়েছে। এখন স্যার এই প্রক্রিয়াটা ঝুলে গেল কিনা বা এই ধরনের বিষয়? না, আমার মনে হয় যারা এটা নিয়ে আলোচনা করছেন তারা বেঞ্চ, নতুন বেঞ্চে যাবেন অথবা চিফ জাস্টিসের শরণাপন্ন হবেন, উনি যেভাবে করেন। একটি কথা আমি বলে রাখি, যদিও আমি রায়ের বিরুদ্ধে কিছু বলছি না, স্প্লিট হওয়া মানে হচ্ছে যে দেয়ার সাম কনফিউশন। কারণ আপনি যদি বিদেশে ইনভেস্টমেন্ট না আনেন তাহলে তো এইসব করতে গেলে তো দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, অতীতে আসেনি, এখন আসবে না। আর আমি রায়ের বিরুদ্ধে যাচ্ছি না, রায়ের কথাও বলছি না। দুনিয়াতে যাদের যাদের $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত, আমাদের মতো দেশ থেকে, ভিয়েতনাম থেকে শুরু করে, ক্যাম্বোডিয়া থেকে শুরু করে, হ্যাঁ, এমনকি মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি খুঁজে দেখেন তো পোর্টে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে। ইন্ডিয়াতে 5টি পোর্টে একটি কোম্পানি চালাচ্ছে ইন্ডিয়াতে। তাদের বাৎসরিক গত পেপারে আসছে, আপনারা দেখেছেন, 3 ট্রিলিয়ন অ্যাড হচ্ছে প্রফিটে। আপনি পানগাঁও বন্দর একটা চিন্তা করেন, পানগাঁও বন্দরে হাতে পায়ে ধরছি মানুষের যে ভাই আসেন, ভাই এদের নিয়ে যান, এটা আপনার চালান, এটা একটু চলতে দেন। সবাই একই কথা, না স্যার এটা চলবে টলবে না, অনর্থক বানিয়েছে। এখন একটা বিশ্ববিখ্যাত কোম্পানিকে, যাদেরকে দিয়ে আমি ইন্টারনাল লজিস্টিক্স তৈরি করব বলে, এটা আবার আরেক মন্ত্রণালয়ের কথা, ইন্টারনাল লজিস্টিক্স আমাদের নদীপথ ব্যবহার করব সেই পরিকল্পনা ওদেরকে দিয়েছে। এটা কেন দিলাম? এটা পড়ে আছে, 22 কোটি টাকা প্রতি বছর সরকার লস দিচ্ছে। 136 কোটি বোধহয়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, 136 কোটি বা 32 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সিন্স দেন ইজ গিভিং লস 22 crore ইচ। এখন আপনি লাভ পাবেন কেন দিলাম? ওখানে যে লোকগুলো মজুর আছে, আমি 2বার গেছি, কান্নাকাটি করে পায়ের উপর পড়ে যাচ্ছে, স্যার আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, কাজ নাই, কেউ আনে না। একবার বললে কাস্টমার দোহাই দেয়, কাস্টমার চেঞ্জ করার পরে বলে ফ্রেটের দোহাই দেয়, আবার বলে স্যার এফওবি হয় না। তো আমি জানি না আমাদের এই কি চান। আমার সোজা কথা হচ্ছে, যারা বেনিফিট হয়েছেন এইসব করে
আমি আশ্চর্য হই যখন আপনারা এগুলো পেপারে দেন, একবারও জিজ্ঞেস করেন নাই যে চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে, প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে, সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগংয়ের মেয়র হন, এবং অতীতে আমি সাধারণ, তিনি মেয়র চিটাগংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগং পোর্টটা হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি এটা জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করব। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন ইটস প্লাস। এখন পোর্ট যেখানে দিনের পর দিন লাগতো, সেখানে একদিন দেড় দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আমি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যানের দেখা হয়েছে 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নাই। এর উপরে অনেক কাজ হয়ে গেছে, শুধু হয় নাই কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়েছিল তখন। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন, তারাও আরো বেশি বলবে। করছি 3টার সময় বেক্সিমকো নিয়ে, যেগুলি আপনি যে প্রশ্নগুলো তুললেন, এই প্রশ্নগুলো নিয়ে আমরা বসছি। যে আমি আপনাকে বলছি যে জাপানি ফার্ম এসেছিল, তারা নাকি অনেক দূর এগিয়ে গেছে, বিডার চেয়ারম্যান আসবেন এখানে, সেখানে আমরা আলোচনা করব যে প্রতিবন্ধকতা কোথায়। প্রতিবন্ধকতা হয়তো ব্যাংকের বিষয় আছে, ব্যাংক হয়তো তারা চায়, তারা তাদের সম্পূর্ণ দেওয়ার সময় দিচ্ছে, তখন কিছু গল্প বলে নাই, 27,000 কোটি টাকা না কত টাকা দিয়েছে। এখন ব্যাংকের টনক রয়েছে না, আমাদের টাকা দিতে হবে। আরে তোমাদের টাকা কোথেকে আসবে? আকাশ থেকে আসবে? তুমি তো দিয়ে দিছো, নিজেরা যোগ সাজেছে। এটা নিয়ে আজকে বসবো ভাই, বসলে পরে আপনার যতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যে একটা কোনো রাস্তা বের হবে। কারণ ব্যাংক বিক্রি করে দিবে, কত টাকায় বিক্রি করবে, এটা বিক্রি করলে তাদের অত 1000 কোটি টাকা আসবে কিনা, তারপরে কি হবে, বাকি থাকবে সেগুলো কি হবে। তো এটা আপনি যেরকম প্রশ্ন করছেন, আমাদেরও সেরকম চিন্তা ভাবনা আছে যে রিভাইভ হলে পরে বরং এখানে আরো নতুন কর্মসংস্থান হবে। সেটা আমরা একটু আলাপ করবো আজকে 3টার সময়। আপনারা যদি তারপরে কখনো আসেন বা পরের দিন বা অন্য দিন,